সকাল সকাল ফোনের তীব্র রিংটোনে কাঁচা ঘুম ভেঙে যায় প্রমুখের। বিছানার একদম কর্নারে এসে চেপে ঘুমিয়েছে সে। ঘুমানোর আগে মনে মনে বারবার চেয়েছে সিরাতের গায়ে স্পর্শ না লাগুক। মেয়েটি এক বিছানায় কমফোর্ট ফিল করুক। যথেষ্ট স্বাধীনতা দিবে সে। ফোন কল অবর্ত বাজার ফলে বিরক্তি ভাব সারা মুখে ছড়িয়ে পড়ে তার। কপালে ভাঁজ স্পষ্ট ফুটে উঠলেও তার এই মুহূর্তে ইচ্ছে করছে না চোখ খুলে তাকাতে। দুইবার রিং হয়ে কল কেটে যায়। প্রমুখ নরেছের পাশের কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে গেল তখনই। সারা রুম আবছা অন্ধকার। জানালার সফেদ পর্দা ভেদ করে এখনও সূর্যের আলো প্রবেশ করতে পারেনি। সকাল 7:25। ঘুম একটু গাঢ় হতেই আবারও ফোন বেজে ওঠে। এবার প্রমুখের চোয়াল শক্ত হয়ে যায়। বিছানা হাতিয়ে বালিশের নিচ থেকে ফোন তুলেই দেখল অফিসারের কল। সে ভ্রু কিঞ্চিত করে, সময় নিয়ে ফোন রিসিভ করতেই অফিসার বলল, প্রমুখ চৌধুরী, আমি কি সকাল সকাল বিরক্ত করলাম? প্রমুখ চোখ কচলে সামনে তাকিয়ে দেখে সিরাত অন্যপাশ হয়ে ঘুমাচ্ছে। মুহূর্তেই কপাল কুঁচকে যায় তার। এই মেয়েকে, তার বিছানায় কি করছে? কৌতূহল নিয়ে একদম তার নিকট ঝুঁকে পর্যবেক্ষণ করল। বেঘরে ঘন ঘন নিঃশ্বাস উপচে পড়ছে সিরাতের। এখনও গভীর ঘুমে আচ্ছন্ন। দুহাত ভাঁজ করে মাথার নিচে দেওয়া। চুলগুলো এলোমেলো হয়ে মুখের চারপাশে লেপ্টে আছে। ঘন পল্লব আখিতে শুধুই মায়া। প্রমুখ নিজের অজান্তেই হাত বাড়াল তার দিকে। গলার পাশের চুলগুলো গুজে পেছনে ঠেলে দেয়। সিরাত হাত নড়েছে, কপাল কুচকায়। প্রমুখ হাঁসফাঁস করছে। কেমন অস্থির লাগছে। এ তো তার জোর করে বিয়ে করা বউ। অফিসার তার কোনো রেসপন্স না পেয়ে উঁচু গলায় বলল, হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো প্রমুখ চৌধুরী। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখের হুঁশ ফিরতেই চোখ বড় বড় করে সিরাতের নিকট থেকে সরে আসে। তাড়াহুড়ো করে বারান্দার থাই গ্লাস খুলে ভেতরে গিয়ে উত্তর দিল, জি বলুন। উদ্ধৃতি চিহ্ন। অবশেষে কথা বললেন। আমি ভাবলাম, কি হলো আবার? কথা বলছেন না? ঘুমিয়েছিলাম। এত সকালে কি মনে করে? কোনো খবর পেয়েছেন? হ্যাঁ, লা তারা চিহ্ন, সে তারা চিহ্ন, রপোস্ট তারা চিহ্ন, মতারা চিহ্ন, অটেম রিপোর্ট আমার হাতে। প্রমুখ বাইরের আকাশের দিকে তাকায়। চারপাশে সূর্যের আলোয় চারপাশ চিকচিক করছে। সে অস্থির হয়ে বলল, এটা খুব তাই না? অফিসার দীর্ঘশ্বাস ফেলে বলল, না, আমরা প্রমাণ ছাড়া কিছুই করতে পারি না প্রমুখ। শুনুন, রিপোর্ট অনুযায়ী এটা তারা চিহ্ন ইসাইট। তার গায়ে কোনো চিহ্ন বা ছাপ পাওয়া যায়নি। সেই নিজ ইচ্ছায় ইসাইট করেছে। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ বামহাত থেকে ডানহাতে ফোন ধরল। কঠিন চোখে মাথার চুল টেনে জবাব দেয়, আচ্ছা অফিসার, ধন্যবাদ। লাতারা চিহ্ন, তারা চিহ্ন, সদাফ তারা চিহ্ন করে দিন। উদ্ধৃতি চিহ্ন। অফিসার কল কেটে দিতেই সে বারান্দার সোফায় ধপ করে বসে। মাথায় ঘুরল অনেক প্রশ্ন। ভুট্টো কেন সুইসাইড করবে? সে মাথা চেপে ধরে উঠে আবারও শুয়ে পড়ে। মাথা ব্যথা বাড়ছে তার। কবিরকে কল করল 3বার, রিং হচ্ছে, ধরছে না। মাথায় তারা চিহ্ন, তারা চিহ্ন ধরে যায়। দরকারের সময় খুঁজে পাওয়া যায় না এই তারা চিহ্ন মুখকে। কি করছে, ফোন ধরছে না? রেগে আবারও দাঁতে দাঁত চেপে কল করল। এবার কবির ফোন রিসিভ করেই বলল, কোন শুয়োরের বাচ্চা সকাল সকাল কল করিস? বাসায় কি বউ নেই? জানিস না, বিবাহিত পুরুষরা রাত জেগে বউকে ভালোবাসে। এই সময় আমরা খুবই ঘুমে ব্যস্ত। সাতারা চিহ্ন, লা মাত্রই ঘুমিয়েছি, সেই কাঁচা ঘুমের 12টা বাজিয়ে দিলি। সাতারা চিহ্ন, লাতর কাঁপলে বউয়ের আদর জুটবে না। বউয়ের ঝাড়ি খাবি, কাছে টানলেই খ্যাক করবে তোর বউ। সারা জীবন অনাহারে ভুগবি তুই। উদ্ধৃতি চিহ্ন। কবিরের কথা শুনে তার চোয়াল শক্ত হয়ে যায়। রাগে সারা শরীর হিড়হিড় করে। ইচ্ছে করছে কবিরের ঠোঁটকে তারা চিহ্নটে ভুনা করে খেতে। হাত মুষ্টিবদ্ধ করে উচ্চস্বরে ধমকে উঠে, কবির, শুয়োরের বাচ্চা, আমি তোকে খুন করব আজ। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখের হুঙ্কারে কবির ঘুমের মাঝেই চমকে উঠে। এ কাকে কি বলল সে? রাগে মুখে যা ইচ্ছে তাই বলে দিল। যার সাথে তর্ক করতেই গলা শুকায়, আজ গালি পর্যন্তও দিয়েছে। ঘুমের ঘোরে ফোন নম্বরও চেক করেনি। ভয়ে গলা শুকিয়ে এলো। ঘুম ছুটে পালিয়ে যায় অজানা দেশে। কাপা দেহের উপর থেকে তার বউয়ের হাত এক ঝটকায় ফেলে ধরফর করে উঠে বসে। কান থেকে ফোন নামিয়ে দেখল প্রমুখের নম্বর। ভয়ে হৃৎস্পন্দন অবর্ত ছুটতেই শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, স্যার, আপনি? সরি স্যার, মাফ করে দিন। এত সকালে কখনো কল করেন না, তাই বুঝতে পারিনি। আপনি তো 12টার আগে উঠেন না।
আপনার পায়ে পড়ি, আর ভুল হবে না আমার। এসব কখনো সজ্ঞানে বলিনি। অজ্ঞান ব্যক্তি মনে করে মাফ করুন। জানেনই তো ঘুমিয়ে পাতারা চিহ্ন পকরা মতারা চিহ্ন রে যাওয়া সমান। আমি আজীবন আপনার দাস হয়ে থাকব। কাল রাতে আপনার বাসর রাত গেল, তাই কশ্চিনকালেও বাবিনী এত সকালেই ঘুম ভাঙবে। উদ্ধৃতি চিহ্ন। এতটুকু বলেই থামল সে। অতঃপর নরম গলায় প্রশ্ন করল, আচ্ছা স্যার, এখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন? হ্যাঁ, এটাই হবে। আমাদের স্যার বাসর রাতে রেকর্ড না করলে তার মানসম্মান থাকবে? বাহ স্যার বাহ। সে খুব গর্বের সঙ্গে কথাগুলো বলল। প্রমুখ হাতের ফোন শক্ত করে ধরে, রাগে ফুঁসছে। কবির এবার লজ্জামুখে বলল, ম্যাম ঠিক আছে, সারা রাত ছোট দেহের উপর যা গেল, সেই একমাত্র আপনার ধকল সামলাতে পারবে। আপনি কি মেডিসিনের জন্য কল করেছেন স্যার? আচ্ছা, আপনারা নিশ্চিন্তে ঘুমান। আমি মেডিসিন নিয়ে আসছি। কোনো সমস্যা নেই। এই টাকা দিতে হবে না। আমার তরফ থেকে বিয়ের ছোট্ট একটা গিফট। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখের দেহ জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সে পারছে না কবিরের মাথা আলাদা করে দিতে। সে চোখ বন্ধ করে দাঁতে দাঁত চাপল। আজ সামনে পেলে গুলি করে দিবে। খুব সাহস বেড়েছে। সে রাগে হুঙ্কার ছেড়ে বলল, সিরাতকে নিয়ে ভাবতে হবে না। তোর ম্যাম স্ট্রং, মেডিসিন লাগে না। কিন্তু এবার তোকে মেডিসিন লাগানোর ব্যবস্থা করছি কবির। কটমট করে বলেই থামল প্রমুখ। এরপর শক্ত গলায় বলল, তুই বাসায় আসবি 5 মিনিটের মধ্যে, নয়তো আমি তোর বাসায় গিয়ে খুঁতারা চিহ্ন ন করব। বউকে আদর করার শখ ঘুচিয়ে দেব কবির। মুখে মুখে তর্ক, তোর নতুন বিয়ে করা বউকে তখন অন্য জায়গায় ধুমধামে বিয়ে দিব। উদ্ধৃতি চিহ্ন। তুমি আমার সাথে ওদের বাসায় যাবে? ও বাসায় থাকবে নিশ্চয়ই। তাছাড়া তোমার জানা মতে আর কোনো রিলেটিভ আছে সিরাতের? সায়রা দীর্ঘশ্বাস ফেলে বলল, সরি ভাইয়া, এখন আমি যেতে পারছি না। তবে কালকে যাব শিওর। ওই বাসা ছাড়া সিরাতের কোনো রিলেটিভের সাথে কন্ট্যাক্ট নেই। উদ্ধৃতি চিহ্ন। সাফওয়ান কয়েকবার জোরাজুরি করল সায়রাকে যেতে। সায়রা কোনোমতেই রাজি হল না। তখনই সায়রার পাশে আবরান এসে বলল, এই ছেলে কে সায়রা? তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি। আসছি না। উদ্ধৃতি চিহ্ন। সাফওয়ান কপাল কুঁচকে ছেলেটির আপাদমস্তক দেখল। সায়রা হেসে আবরানের হাত ধরে বলল, সিরাতের ফ্রেন্ড। সিরাত আজ আসেনি ভার্সিটিতে, তাই আমাকে জিজ্ঞেস করছিল কি হয়েছে। উদ্ধৃতি চিহ্ন। আবরান এবার তাড়া দিল সায়রাকে। সে যাওয়ার আগে সাফওয়ানের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, ভালোবাসেন সিরাতকে? যতটা ভালোবাসলে মনে সারাক্ষণ হারিয়ে ফেলার ভয় থাকে? উদ্ধৃতি চিহ্ন। সাফওয়ান হঠাৎ ঠোঁট কামড়ে হেসে ওঠে। মাথা অবর্ত ঝাঁকিয়ে বড় শ্বাস ফেলে মিষ্টি কণ্ঠ বলল, খুব, এতটাই ভালোবাসি, তাকে এই 2 দিন না দেখে আমি পাতারা চিহ্ন গল হয়ে যাচ্ছি। উন্মাদের মতো খুঁজে চলেছি এদিক ওদিক। উদ্ধৃতি চিহ্ন। সায়রা খুশিতে হাসল, বলল, অবশেষে সিরাতের কপাল খুলল। তাকে ভালোবাসার পারফেক্ট মানুষ খুঁজে পেলাম। প্লিজ ভাইয়া, আপনি সারাজীবন আগলে রাখবেন এভাবেই। উদ্ধৃতি চিহ্ন। সাফওয়ান মাথা নাড়ায়। সায়রা চলে যায় খুশি হয়ে। সাফওয়ান তাদের দিকে তাকিয়ে হতাশ শ্বাস ফেলে গাড়িতে উঠে নরম স্বরে বলল, আগলে রাখতে দিচ্ছে কই সে? কিভাবে জোর করি? এ হৃদয়ের ক্ষত সে কি একটুও টের পায় না? তাকে সান্নিধ্যে পাওয়ার ইচ্ছে দিন দিন বেড়েই চলছে। একবার আমার বুকে কান পেতে শুনো সিরাত, এখানে খুব জ্বলছে। আমার কাছে চিরদিনের জন্য এসে কি ভালোবেসে এ জায়গায় মলম লাগিয়ে দিবে? স্কোর। জুলেখা স্কুল থেকে ফিরছে একটু আগেই। বেলা দুপুর গড়িয়ে এখন বিকেল হওয়ার অপেক্ষায়। প্রমুখ প্রতিদিনের মতোই আজও 12টায় ঘুম থেকে উঠে শাওয়ার নেয়। জুলেখার তৈরি করে রেখে যাওয়া নাস্তা খেয়ে জরুরি কাজে বেরিয়ে যায় বাসা থেকে। সিরাত প্রমুখ চলে যাওয়ার একটু পরেই ঘুম থেকে উঠেছে। চারপাশে জোহরের আজানের সুরে ঘুম ভেঙে যায় তার। এরপর আড়মোড়া ভেঙে বুঝার চেষ্টা করল কোথায় সে। তখন কালকের ঘটনা মনে পড়তেই নাক টেনে কাঁদছে। মনে তার মায়ের জন্য হাহাকার। জুলেখা স্কুল থেকে ফিরে ড্রেস খুলে ড্রয়িং রুমে এসে বসল। হঠাৎ গুনগুনিয়ে কান্নার আওয়াজে প্রমুখের রুমে উকি দেয়। কপাল কুঁচকে দেখল, সিরাত আগের পোশাকেই হাঁটু গেড়ে বসে কাঁদছে। সে হতাশা মুখে তাকিয়ে বুঝল, এত বেলায় না খেয়েই মেয়েটি কাঁদছে। সে প্লেটে নাস্তা নিয়ে আসলো সিরাতের কাছে। সিরাতের সামনে প্লেট নিয়ে হাসি মুখে বলল, অল্প খাইয়া নেন ভাবি, অনেক বেলা হইছে, কাঁদলেই কি হইব? সিরাতের নড়চড় নেই, আগের মতোই জেদ নিয়ে বসে বসে কাঁদছে।
জুলেখাও হাল ছাড়ার পাত্রী হয়। কয়েকবার ঘ্যান ঘ্যান করল খাওয়ার জন্য। শেষে হাতে রুটি আর ডিম পোজ নিয়ে সিরাতের মুখের কাছে ধরল। বলল, না খেয়ে থাকলে কি হবে ভাবি? আপনি অসুস্থ হবেন, আমাদের কিছুই হইব না। বিয়ে যখন হয়ে গেছে, মানিয়ে নিন। ভাইজান খুব ভালো। একবার ভাইজানকে বুঝলে আজীবন শুধু সম্মান আর ভালোবাসতেই ইচ্ছে করবে। উদ্ধৃতি চিহ্ন। জুলেখা মুগ্ধ হয়ে বথা বলেই হাসল। দুহাত দ্বারা সিরাতের মুখ উপরে তুললেই সিরাত ফুঁসে ওঠে। চোখ গরম করে, এক ঝটকায় জুলেখার হাতের রুটি ছিটকে দূরে ফেলে দিল। সামনে প্লেটোর আগে জোরে ধাক্কা মেয়ে তারা চিহ্ন রে ফেলল। জুলেখা ভয় পেয়ে গুটিয়ে যায় সিরাতের ভয়ঙ্কর রাগে। আমি খাবো না, আর একবার আমার কাছে আসলে সব ভেঙে ফেলব। উদ্ধৃতি চিহ্ন। সিরাত উঠে রাগে হিড়হিড় করে। দুই হাতে সারা মুখের পানি মুছে, শক্ত গলায় বলল, ভাইজানের হয়ে সাফাই গাইতে খুব ভালো লাগে? তার মতো গু তারা চিহ্ন এন্ডাকে নিয়ে এতই আহ্লাদ? উদ্ধৃতি চিহ্ন। সিরাত মাথা চেপে বিছানায় বসল। দীর্ঘশ্বাস ফেলে মাথা উঁচু করে তাকাতেই চোখে পড়ল প্রমুখের দুই হাত পকেটে গুজে রাখা ছবির দিকে। শটান হয়ে দাঁড়িয়ে মুখে ঝুলিয়ে রেখেছে মৃদু হাসি। মুহূর্তেই সারা দেহ জ্বলে যায় সিরাতের। রাগে এলোমেলো দৃষ্টি ফেলল সে। পরক্ষণেই পেয়ে গেল কর্নারে রাখা জগ ভর্তি পানি আর গ্লাস। সে এগিয়ে যায় সেখানে। হাতে গ্লাস শক্ত করে ধরেই জোরে বাড়ি মাতারা চিহ্ন রল প্রমুখের মুখ বরাবর। মুহূর্তেই ছবিটি ভেঙে টুকরো টুকরো হয়। কাচের টুকরোগুলো ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ল আশেপাশে। সিরাত চোয়াল শক্ত করে হাঁপাচ্ছে। এই লোকের হাসি তার সহ্য হচ্ছে না। সব তছনছ করে ফেলতে মন চাইছে। জুলেখা তার আচরণে ভয় পেয়ে যায়। দৌড়ে রুম থেকে বেরিয়ে ধকধক করে পানি খেল। বুকের বাপাশে হাত রেখে শ্বাস নিল কয়েকবার। এরপর সোফায় বসে মনে পড়ল, প্রমুখকে জানানো উচিত। তৎক্ষণাৎ কল করেই বলল, ভাইজান, কই আপনি? ভাবি পুরো পাগল হয়ে গেছে। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ জরুরি মিটিংয়ে ছিল। এমনিতেই মেজাজ বিগড়ে আছে। সে চোখ বন্ধ করে গম্ভীর স্বরে বলল, ভাবি? কে ভাবি? কি মুশকিল? ভাবি আমাগর ভাবি, আপনার বউ। উদ্ধৃতি চিহ্ন। বউ? উদ্ধৃতি চিহ্ন। জুলেখা বিরক্ত হয়ে বলল, ধুর, সিরাতের কথা কই, বিয়া করছে, বউরে চিনে না। প্রমুখ কপাল কুঁচকে কিছুক্ষণ চুপ রইল। জুলেখা কোনো রেসপন্স না পেয়ে বিড়বিড় করে বলল, সারা রাত বউয়ের লগে থাইকা, সকালেই ভুইলা যায়। এই হইল বেডা গো স্বভাব। সবাই একরকম। তৎক্ষণাৎ প্রমুখ গলা ঝেড়ে হেয়ালি সুরে বলল, পাতারা চিহ্ন গলকে খেপিয়ে দিস না। তার মতো থাকতে দে, আমি জরুরি কাজে ব্যস্ত। অযথা কল করে বিরক্ত করিস না। জুলেখা অধর কামড়ে বলল, খাইতে কইলাম খায় না, কেমন গম্ভীর হয়ে বসে থাকে। আমি প্লেট নিয়ে খাওয়াইতে গেছি, অমনি আমারে জোরে ধাক্কা দিয়া প্লেট ফালাইয়া দিছে। কি করমু ভাইজান, এভাবে না খাইলে অসুস্থ হইব। প্রমুখ চেয়ারে আরাম করে বসে বলল, কি ছাইপাশ রান্না করেছিস? তোর ভাবি খাচ্ছে না, তাকে জিজ্ঞেস করো, কি কি খায়। ওইগুলোই রান্না করে খাওয়া। উদ্ধৃতি চিহ্ন। আমি কিছু জানি না ভাইজান, আপনি জলদি আহেন, আপনার রুমে সর্বনাশ কইরা ফালাইছে। প্রমুখ চটপট প্রশ্ন করল, কি করেছে? জুলেখা ভয় হালকা ঢোক গিলল। যে রুমে পারমিশন ছাড়া ঢোকা নিষেধ, ওই রুমে প্রমুখের জিনিস ধরা ভয়াবহ দুঃসাধ্য ব্যাপার। সিরাত সেই দুঃসাহসিক কাজ করে ফেলেছে। প্রমুখের পরিপাটি রুমকে মুহূর্তেই দফারফা করেছে। যত্নে সাজিয়ে রাখা ফটোফ্রেম ক্ষণিকেই টুকরো টুকরো করে ভেঙে দিল। জুলেখার চুপ থাকা প্রমুখের সহ্য হল না। গলা উঁচিয়ে বলল, তারা চিহ্ন পোপর খেতে ইচ্ছে হয়েছে? অসভ্যের মতো চুপ করে আছিস কেন? উদ্ধৃতি চিহ্ন। ভাবি, আপনার দেয়ালে টানানো ছবিতে গ্লাস ফিক্কা মাতারা চিহ্ন রয়েছে ভাইজান। উদ্ধৃতি চিহ্ন। জুলেখা চোখ বন্ধ করে একদমে কথাটি বলল। এহেন কথায় প্রমুখ হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। চোয়াল শক্ত করে বলল, কি করেছে সিরাত? ছবি ভেঙে ফেলেছে। সারা রুমে কাচের টুকরো। আপনি আসেন। পাতারা চিহ্ন গলের মতো ব্যবহার করছে। আমার কথা শুনছে না। প্রমুখ কলকে তারা চিহ্নটে দেয়। বার কয়েক লম্বা শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করল সে। এরপর সামনে তাকালো, কবির সহ সবাই কৌতূহল নিয়ে তার সম্মুখে দাঁড়িয়ে আছে। সে কবিরকে বলল, বাসায় চল, তোর ভাবি আমাকে ভীষণ মিস করছে। কবির চোখ বড় বড় করে। এই মুহূর্তে তাদের জরুরি মিটিং। পৃথিবী ধ্বংস হলেও প্রমুখ নড়বে না এখান থেকে।
কয়েকদিন আগে দোকান দখল করে ফ্ল্যাট বানানোর কথাই আলোচনা করছিল প্রমুখ। সেই ফ্ল্যাটের ডিজাইন সব আজই ফাইনাল করার কথা। তাছাড়া ফুটপাত ভেঙে বড় হাসপাতাল গড়বে সে, এই নিয়েও ঝামেলা চলছে। ফুটপাতের মানুষ রেগে আছে প্রমুখের প্রতি, কোনোভাবেই তাদের জায়গা ছাড়বে না। প্রমুখ জেদি, যে কিছুর বিনিময়ে ফুটপাত দখল করবেই। দরকার পড়লে মেতারা চিহ্ন রে ভয় দেখাবে, রতারা চিহ্নতের বিনিময়ে জায়গা ছিনিয়ে নিবে। আজ এইসব নিয়েই আলোচনা হচ্ছিল। অথচ একটি ফোন কলেই সিরিয়াস মুহূর্তে সব উল্টো হয়ে গেল। তার বউ নাকি মিস করছে। অন্য দিনের প্রমুখ আর আজকের দিনের প্রমুখের মাঝে বিশাল তফাত। যে কি না, বাসায় তারা চিহ্ন তারা চিহ্ন ন ধরলেও কাজ শেষ না করে ফিরে না। আজ সে কথা শেষ না হতেই বাসায় যাওয়ার তারা দিচ্ছে। প্রমুখ হাতে ফোন আর ফাইল নিয়ে কবিরকে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকতে দেখে ধমকে উঠে। কবির, আজ সকাল থেকে মাথা খারাপ করে দিচ্ছিস। বললাম না বাসায় যাব, তোর ম্যাম কাঁদছে। আমি বাইরে আসায় অভিমানে ভাত খাচ্ছে না। আমাকে যেতে হবে, আদর করে করে খাওয়াতে হবে, তাহলেই সে খাবে। কবিরের হুঁশ ফিরতেই সে হনহনিয়ে নিচে গিয়ে গাড়িতে বসে। প্রমুখ সিটে বসে ডোর লক করল। সিটে মাথা এলিয়ে রাগে তারা চিহ্ন তারা চিহ্ন রল গাড়ির দরজায়। বিরক্ত হচ্ছে সে, কাল থেকে মেয়েটা কি শুরু করেছে। আর একবার বাড়াবাড়ি করলে তারা চিহ্ন তারা চিহ্ন এই গাল লাল করে দিবে। আন্ডারস্কোর। প্রমুখ বাসায় এসে চারপাশে তীক্ষ্ণ নজরে দেখল। সারা বাসায় নিস্তব্ধতায় ছেয়ে আছে, কোথাও কোনো শব্দ নেই। জুলেখা ভয়ে তারপর আর চটাতে যায়নি সিরাতকে, চুপচাপ নিজের রুমে শুয়ে আছে। প্রমুখ রুমে প্রবেশ করে তাকায় আশেপাশে। পুরো রুম জোরে কাচের টুকরোয় ভরে আছে। তৎক্ষণাৎ চোয়াল শক্ত হয়ে যায়। রুমের ভেতর কাউকে না দেখে এদিক ওদিক খুঁজল, কোথাও নেই সিরাত। সে হাত ছাড়ে কবিরকে। এদিকে কবির ভাবলেশীনভাবে সোফায় আরাম করছিল। স্বামী স্ত্রীর রোমান্টিক মুহূর্তে সেখানে না যাওয়াই ভালো মনে হয়েছে তার কাছে। কিন্তু তারা চিহ্ন কবির কি আসল কাহিনী জানে? প্রমুখের বাজখাই স্বর শুনেই থতমত খেয়ে দৌড়ে গিয়ে বলল, বলুন স্যার। উদ্ধৃতি চিহ্ন, সব সার্ভেন্টগুলো কোথায়? নাক ডেকে ঘুমাচ্ছে, তাদের রূপ দেখার জন্য টাকা দিয়ে রাখি। এই মুহূর্তে রুম পরিষ্কার করতে বল। কবির মাথা নাড়িয়ে ভালো করে পর্যবেক্ষণ করল রুম। পরক্ষণেই চোখ বড় বড় হয়ে যায় তার। সর্বনাশ, এই রুমের কি অবস্থা! সে মনে মনে ভয়ানক কিছু আন্দাজ করে দ্রুত সার্ভেন্টদের ডাকতে যায়। প্রমুখ চারপাশে খুঁজে অবশেষে বারান্দার গ্রিল ধরে বসে থাকা মেয়েটির দিকে চোখ যায়। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। মলিন মুখে সিরাত থেকে থেকে ফুপিয়ে উঠছে। প্রমুখ ফটোর কথা ভুলে এগিয়ে গেল। সিরাতের পাশে বসে বলল, ঘুম থেকে উঠেছ কখন? খেয়েছ? উদ্ধৃতি চিহ্ন। সিরাত জবাব দিল না। সে একটু আগে প্রমুখের চিৎকারে ঠিকই টের পেয়েছিল লোকটি বাসায় এসেছে। তবুও হেয়ালিভাবে বারান্দাতেই বসে আছে। সে প্রমুখের কথায় একটু তাকায়। চোখের কুর্নিশ থেকে পানি গড়িয়ে পড়ল এক ফোঁটা। অতঃপর মুখ ফিরিয়ে আবারও আকাশের দিকে তাকায়। প্রমুখ হাঁটু গ্যারে বসে নিজেকে নিয়ন্ত্রণ করল। দীর্ঘশ্বাস ফেলে বলল, কি বললাম? কানে যায় না? উদ্ধৃতি চিহ্ন। হাতে মাথা এলিয়ে সিরাত চুপ করে রইল। এবার প্রমুখ তেতে উঠে সিরাতের হাত ধরে টেনে উঠাতে উঠাতে বলল, চলো খেয়ে নিবে। বলেছি না, যা ইচ্ছে তাই করবে। তাহলে আমাকে এভাবে পেইন দিচ্ছ কেন? তোমার তারা চিহ্ন গলামোর জন্য এই সময় বাসায় আসতে হলো। বাসায় কি খাওয়ার জিনিসের অভাব পড়েছে? সিরাত হাত ঝাটকা তারা চিহ্নরে ছাড়িয়ে নেওয়ার জন্য উদ্বিগ্ন হয়। নরম গলায় বলল, মায়ের অভাব পড়েছে। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ হঠাৎ থেমে যায়। ভুরু কুচকে আচমকাই হাত ছেড়ে দিয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর নিজেকে স্বাভাবিক রেখে বলল, খেতে চলো। আজ যা করেছ, ভুলেও নেক্সট টাইম এসব করার সাহস দেখাবে না। বাচ্চাদের মতো তারা চিহ্ন গলামি একদম সহ্য করব না। তোমার যা খেতে ইচ্ছে করে জুলেখাকে বলবে। সব দায়িত্ব আমি তাকেই দিয়েছি। খাবো না। সিরাত জেদ নিয়ে কথাটি বলে প্রমুখ চটে যায়। সিরাতকে টেনে হিঁচড়ে নিয়ে আসে ডাইনিং টেবিলে। সিরাত তার সাথে না পেরে লাফিয়ে উঠল। প্রমুখের বুকে ধাক্কা তারা চিহ্ন রে বলল, একদম জোর করবেন না, খাবো না আমি। উদ্ধৃতি চিহ্ন। রাগে ক্রুদ্ধ হয়ে এটুকু বলেই থামল। এরপর তিরিক্ষি মেজাজে বলল, শুনেছেন, খাবো না। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ রেগে যায়। এ মেয়ের এত বড় গলা! অসহ্য লাগছে তার জীবন। মনের কাছে হেরে কি ভুল করে ফেলল? ভুলের মাসুল দিতে হচ্ছে।
জেনে শুনে ঝালমরিচ বাসায় নিয়ে আসলো? কি দরকার ছিল বিয়ে করার? হাত মুষ্টিবদ্ধ করে সিরাতের বাহু ধরতে যায়। সিরাত ভয়ে এক পা পিছিয়ে গেল। হঠাৎ মাথায় বাঁচার উপায় আসতেই সে সামনের পানির গ্লাস নিয়ে প্রমুখের মুখ বরাবর ছুঁড়ে মাতারা চিহ্নরে। আকস্মিক ঘটনায় হতবিহ্বল হয়ে গেল প্রমুখ। তাদের কথা তারা চিহ্ন টাকা তারা চিহ্নটিতে কবির সহ আরও দুজন লোক কর্নারে দাঁড়িয়েছিল। তারাও অবাক চোখে তাকিয়ে রইল। আশ্চর্য কাণ্ড ঘটিয়ে এইবার সিরাতও হতবাক। ভয়ে জোরসর হয়ে হালকা ঢোক গিলল। প্রমুখ এবার দিক হারায়। মস্তিষ্ক গরম হয়ে গেল মুহূর্তেই। চোখ বন্ধ অবস্থায় ডান হাতে মুখ মুছে সে রাগে ক্রোধে ধমকে উঠে বলল, সিরাত, অতিরিক্ত করছো তুমি। উদ্ধৃতি চিহ্ন। চোয়াল শক্ত করে থামল সে। এরপর বলল, কবির, সিসি ক্যামেরায় দেখ শাশুড়ি আম্মা কি করছে। এই মেয়ে খুব জ্বালাচ্ছে আমায়। শাশুড়ি আম্মার কলিজা বরাবর গুলি চালাতে বল রায়হানকে। সিরাত মায়ের কথা শুনে ভয়ে চেয়ারে বসল। মাথা নুইয়ে রেখে অনুভব করল আবারও এক দুঃসাহসিক কাজ করে ফেলেছে। জুলেখা এসে কাচুমাচু করে দাঁড়াল তাদের পিছনে। প্রমুখ বড় বড় শ্বাস ফেলে তীক্ষ্ণ চোখে চেয়ে সার্ভেন্টকে বলল, প্লেটে খাবার নিয়ে এসো। এই মেয়েকে খাইয়ে আমাকে উদ্ধার করো। অসহ্য হয়ে গেলাম। জীবনটা আমার নরক বানানোর জন্য উঠে পড়ে লেগেছে এই মেয়ে। উদ্ধৃতি চিহ্ন। সার্ভেন্ট দুটি চট জলদি রান্নাঘরে যায়। কবির ভয়ে সিটিয়ে ছিল এতক্ষণ। তার বউ এ কি করল? সিরাতের সাহস দেখে সে চমকেছে বেশ। সিরাতের সামনে প্লেট রাখলেও এক দানাও মুখে দিল না। কয়েক মিনিট অতিবাহিত হলে প্রমুখ কপাল কুঁচকে ডাকল কবিরকে। কবির, তোর ম্যামকে খাইয়ে দে, হয়তো নিজ হাতে খেতে পারছে না। প্রমুখের কথায় মুহূর্তেই চোখ বড় বড় হয়ে যায়। অবাক হয়ে জবাব দেয়, আমি কিভাবে খাইয়ে দিব? যেভাবে বাচ্চাদের ভুলিয়ে ভালিয়ে খাওয়ায়। সোনা মোনা, বলে বলে খাওয়া। উদ্ধৃতি চিহ্ন। আপনার বউ, আপনি খাওয়ান। কবির মুখের উপর কথা বলেই জিহ্বা কামড় দেয়। ভুল জায়গায় আবারও ভুল কথা বলে ফেলেছে। প্রমুখ রতারা চিহ্ন তো চক্ষু হয়ে বলল, তোর ম্যামকে আদর করে খাওয়া। বাচ্চাদের যেমন এটা ওটা দেখিয়ে খাওয়ায় ওই রকম। ছোট মেয়ে তো মায়ের হাত ছাড়া খেতে চাইছে না। কবির মুখ ভেঙচি তারা চিহ্ন টল। এত সুন্দর বউ পেয়েও এই ব্যাটা ধমকের উপর রাখছে সারাক্ষণ। কোথায় আদর করে খাওয়াবে? জুলেখা এবার আমতা আমতা করে বলল, ভাইজান, আপনি ভাবিকে খাইয়ে দিন। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ থতমত খায়। শেষমেশ তাকে খাইয়ে দেওয়ার চাকরি নিতে হবে। এত আহ্লাদ তার মোটেও ভালো লাগছে না। তাছাড়া কিভাবে খাওয়ায় তাই তো জানে না। বরং এসব ঘটনায় কাল থেকেই সে বিরক্ত। প্রমুখ পকেট থেকে ফোন হাতে নিয়ে তাইমা খানমের বাসায় লাগানো সিসি ক্যামেরার ফুটেজ বের করল। সেখানে তাইমা খানম শুয়ে আছে। সে ফোন এগিয়ে সিরাতের সামনে ধরল। বলল, শাশুড়ি আম্মা খুব আইসে আছে। তুমি এখন না খেলে এই আইস এক সেকেন্ডও টিকবে না। আমার হাত থেকে ফোন কানে যাওয়ার সাথে সাথে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। এবং সেটা তোমার চোখের সামনে। এখন বলো, তুমি কি চাও? না খেয়ে মায়ের মৃতারা চিহ্ন তত্তুর কারণ হতে? অবশ্যই তার অকালে মতারা চিহ্ন রে যাওয়ার সম্পূর্ণ দোতারা চিহ্ন শতমার। উদ্ধৃতি চিহ্ন। সিরাত এক দৃষ্টিতে ফোনের দিকে তাকাল। হাত বাড়িয়ে ফোন থেকে তাইমার মুখে হাত বুলিয়ে দেয়। মাকে কাঁদতে দেখে সেও কেঁদে উঠে বলল, মা, ও মা। প্রমুখ চট করেই ফোন নিজের কাছে আনল। উঠে দাঁড়িয়ে বলল, চটপট খাও, আমার অনেক কাজ আছে। এভাবে সারাক্ষণ তোমার সঙ্গে তামাশা করতে পারব না। উদ্ধৃতি চিহ্ন। সিরাত চোখ মুছে লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিল। নাক মুখ মুছে হালকা খেয়ে প্রমুখের ইশারায় রমে যায়। তৎক্ষণাৎ কবির একটা লাগেজ এনে সিরাতের সামনে রাখল। প্রমুখ লাগেজ থেকে সব জিনিস বের করে বলল, কাল থেকে এক কাপড়ই পরে আছো। যাও শাওয়ার নিয়ে আসো। সিরাত বাধ্য মেয়ের মতো শাওয়ার নিতে যায়। সত্যি সত্যি তার গা গুলিয়ে আসছিল। ঠান্ডা পানিতে অনেকক্ষণ যাবৎ গোসল করে বেরিয়ে আসে। তোয়ালে পেঁচিয়ে বারান্দায় কাপড় মেলে আসলো রুমে। প্রমুখ বিছানায় পায়ের উপর পা তুলে শুয়েছিল। হঠাৎ সিরাতকে দেখে তার দৃষ্টি এলোমেলো হয়। ডুবে যায় সদ্য গোসল করে আসা মেয়ের মুখের দিকে। মাত্রারূপে কান্না করাই মুখ ফুলে আছে। চোখ দুটি লাল। প্রমুখ জিভ দ্বারা ওষ্ঠ ভিজিয়ে ঢোক গিলে বলল, আমি বাইরে যাব। ফিরতে রাত হবে। তুমি ভদ্র মেয়ের মতো জুলেখার সাথে খেয়ে ঘুমিয়ে যাবে। উদ্ধৃতি চিহ্ন। সিরাত জবাব দিল না। এলোমেলো পায়ে চলে গেল বারান্দায়। প্রমুখ ভ্রু বাঁকিয়ে পরখ করল ভিজে যাওয়া সিরাতের পিঠ। তৎক্ষণাৎ চোখ বন্ধ করে সে।
ভেজা চুলগুলো হঠাৎই মুছিয়ে দিতে অধম ইচ্ছে জাগল তার। চট করে চমকে তাকায়। মেয়েটির কাছে থাকাও রিস্ক। সে জলদি করে বেরিয়ে যায় রুম থেকে। রাতে সিরাত জুলেখার সাথে কোনো কথা না বলেই খেয়ে নিল। জুলেখা দুই একবার জিজ্ঞেস করেও কেন উত্তর না পেয়ে দমে যায়। সিরাত হতাশ হয়ে খাওয়া দাওয়া সেরে বিছানায় এসে বসে। কিভাবে মনকে বুঝাবে এসব স্বপ্ন? ঘুম ভেঙে গেলেই আবার সে তার মাকে কাছে পাবে? ওই অসভ্য লোকের সাথে এক বিছানায় ঘুমাতেও তার গায়ে লাগে। এছাড়া উপায়ও নেই। দেখা যাবে মাকে মেয়ে তারা চিহ্নে ফেলার হুমকি দিচ্ছে। সিরাত দীর্ঘশ্বাস ফেলে সাফওয়ানের কথা কিছুক্ষণ ভাবল। প্রমুখের উল্টো সাফওয়ান কি সুন্দর, মুগ্ধ নয়নে তাকিয়ে থাকত। সিরাত লজ্জায় মুখ অন্যদিকে ঘুরিয়ে রাখত। অথচ এই ছেলের চাহনি কি তীক্ষ্ণ! বুঝা দেয়, মনে হয় তার ভেতরে লুকিয়ে আছে অনেক কাহিনী। খারাপ লোকের মন বুঝা যায় না, সবসময় তেজ দেখিয়ে বেড়ায়। মনে মনে গালি দিয়ে সিরাত মাঝখানে কোলবালিশ দেয়। এরপর দেয়ালের কাছে পিঠ ঠেকিয়ে ঘুমিয়ে পড়ল। প্রমুখ মধ্যরাতে সব কাজ শেষ করে বাসায় ফিরল। বাইরে খেয়ে এসেছে সে। রুমে ঢুকে লাইট জ্বালিয়ে কাপড় নিয়েই ঢুকে ওয়াশরুমে। আজ সারাদিন কম ধকল যায়নি। কেমন শরীর ম্যাজম্যাজ করছে। বাইরের ময়লায় অ্যালার্জি শুরু হয়েছে তার। গোসল সেরে বেরিয়ে আসল। সারা দেহ জুড়ে ক্লান্তি হানা দেয়। সে খুব কষ্টে দরজা লক করে বিছানায় শুয়ে পড়ল। হঠাৎ পাশ ঘুরে ড্রিম লাইটে কোলবালিশ চোখে পড়ে। হৃদয় কিঞ্চিত করে মুখ মুচড়ে একটানে ফেলে দিল মেঝেতে। বিশাল দেহটা টানটান করে শুয়ে হাসল। কাল রাতে গুটিসুটি হয়ে ঘুমানোর ফলে আজ শরীর ব্যথা করছে। কখনো বেড শেয়ার করার অভ্যাস নেই প্রমুখের। আজ পাশে যেই থাকুক, সে সারা বিছানায় ছড়িয়ে ছিটিয়ে ঘুমাবে বলে পণ করল। সিরাত এলোমেলো হয়ে তার দিক ঘুরে গাঢ় ঘুমে আচ্ছন্ন। আজ প্রমুখের হাত নিষ্পিস করছে গায়ে গা জড়িয়ে ঘুমাতে। গভীরভাবে ছুঁয়ে দিতে, তবুও কিছুক্ষণ নিজের বেহা মনকে শাসিয়ে ঘুমানোর চেষ্টা করে। মিনিট 15 বিছানায় গড়াগড়ি করেও ঘুম আসে না তার। মেয়ে ছাড়া মস্তিষ্ক গরম হয়ে যাচ্ছে। সে গভীর দৃষ্টিতে সিরাতের মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলায়। তৎক্ষণাৎ চোখ আটকে যায় কামিজ সরে যাওয়া পেটের কিছু অংশে। ফর্সা গায়ে সারাক্ষণ ঢেকে রাখা পেট যেন আরও আকর্ষণ। ঘোর লেগে যায় প্রমুখের। ঘন ঘন শ্বাস ফেলে ঢোক গিলল। আজ সিরাত কাছে থাকলেও তার মনে অস্বস্তি হানা দিচ্ছে। এমন কখনো হয়নি তার। হালাল হলেও তাকে ছুতে জোরতা কাজ করছে। কিন্তু প্রমুখ সব ভুলে এগিয়ে তাদের মাঝের দূরত্ব ঘুচিয়ে সিরাতের পেট বরাবর তার খসখসে হাত চেপে ধরে। শক্ত করে টেনে ধরে, মুখ নিয়ে গেল সিরাতের ঘাড়ে। ঘোরের মাঝেই নাক ঘষল আলতো করে। নরম, তুলতুলে পেটে হঠাৎ কারো হাতের ছোঁয়া পেতেই সিরাত চট করে তাকায়। সারা শরীর জুড়ে শিহরণ বয়ে যায়। হাঁসফাঁস করে প্রমুখের চেপে রাখা হাতের উপর নিজের হাত রাখে। অজানা ভয়ে কাপা হাত বাড়িয়ে প্রমুখের হাতে জোরে খামুচি দিল সে। তৎক্ষণাৎ প্রমুখ চমকে হাত সরিয়ে উঠে বসল। সিরাতের ভয়ার্ত চেহারা দেখে হতবিহ্বল হয়ে যায়। চোখ বড় বড় করে থমে তারা চিহ্নরে তাকিয়ে রইল। সিরাত ভয়ে গুটিয়ে অবর্ত ঘামছে। বড় বড় শ্বাস নিয়ে অবাক চোখে চেয়ে আছে। কিছুক্ষণ সময় অতিবাহিত হলে প্রমুখ ঠোঁট গোল করে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করল। অনুভূতি এখন তরতাজা হয়ে উঠেছে তার। এভাবে কখনোই সামলে রাখেনি সে। সিরাত অবিশ্বাস চোখে তাকিয়ে আছে অনিমেষ। প্রমুখ মাথার চুল টেনে চট করে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে অস্ফুট স্বরে বলল, সরি, হঠাৎ হুঁশ হারিয়ে ফেলেছিলাম। তুমি নির্ভয়ে ঘুমাও, আমি চলে যাচ্ছি। কথা শেষেই প্রমুখ বারান্দায় গিয়ে দরজা লাগিয়ে দিল বাইরে থেকে। সোফায় আটসাট হয়ে ব্যর্থ ঘুমের চেষ্টা করল। সিরাতও এদিকে ভয়ে বিছানার চাদর খামচে বসে রইল। আর একটুর জন্য কি হতে যাচ্ছিল? অনুভূতির সাগরে বিভোর হয়ে বাকি রাত নির্ঘুমে কাটায় দুটি মানবী। আনচান মন অস্থিরতা অনুভব করে। আন্টি সিরাত কোথায়? তাইমা খানম মলিন মুখে দরজা খুলতেই সায়রা হেসে কথাটি বলল। আজ ভার্সিটি শেষেই চলে এসেছে সিরাতের খবর নিতে। মাঝখানে 3 দিন ঝামেলায় পড়ে সিরাতের খবর নেওয়া হয়ে ওঠেনি তার। সাফওয়ানের সাথে তার 3 দিন আগে লাস্ট কথা হয়েছিল। সায়রার নানু মারা যাওয়ায় ওই দিন বাসায় ফিরেই নানুর বাসায় যেতে হয়। তাই সে আসতেও পারেনি। মূলত ব্যস্ত থাকায় সবকিছু ভুলতে বসেছিল। কাল বিকেলে ফেরার পরেই সিদ্ধান্ত নেয় সকালে ভার্সিটিতে সিরাতকে না পেলে বাসায় যাবে সে। ভাবনা অনুযায়ী সিরাতকে না পেয়ে আজ আসলো এখানে। আবার কোনো অঘটন হলো নাকি? তাইমা খানম ভেতরে আসতে বলল। সোফায় সায়রাকে বসিয়ে বলল, সিরাতের বিয়ে হয়ে গেছে।
সায়রা তালে তালেই মুখ ফসকে বলল, ভালো হয়ে। সম্পূর্ণ কথা বলার ভাগ্য তার হল না। চোখ অস্বাভাবিক বড় করে অবাক হয়ে তাকিয়ে রইল। কিঞ্চিত সময় একরাশ বিস্ময় নিয়ে হা করে আছে। মনে হচ্ছে সে ভুল শুনেছে, তাই হঠাৎই উচ্চস্বরে বলল, কি বলছেন এসব? আন্টি মজা করছেন আমার সাথে? তাইমা খানম দীর্ঘশ্বাস ফেলে, এ কয়দিন তার উপর দিয়ে কি গেল শুধুমাত্র সে জানে। তার হাত ধরে বলল, ঠিক শুনেছ, গত সপ্তাহেই বিয়ে হয়েছে। উদ্ধৃতি চিহ্ন। কোথায়, কার সাথে? ছেলেটির নাম প্রমুখ। উদ্ধৃতি চিহ্ন। নাম শুনেই মাথায় আকাশ ভেঙে পড়ে সায়রায়। একটার পর একটা আশ্চর্য কথা সে হজম করতে পারছে না। এসব বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। সে তড়িৎ গতিতে বলল, প্রমুখ মানে? প্রমুখ চৌধুরী, যার মাঝে ভালো জিনিসটার ছিটেফোঁটাও নেই। সে রাতারাতি বিয়ে করল সিরাতকে। কিভাবে সম্ভব? এ যেন ভয়ানক দুর্ঘটনা। হিসেব চষাতে পারছি না। সিরাতকে তো সাফওয়ান ভালোবাসে। হ্যাঁ, ছেলেটি জোর করে বিয়ে করেছে। উদ্ধৃতি চিহ্ন। সিরাত কিছু বলল না? ওই ভয়ঙ্কর ছেলেকে কিভাবে বিয়ে করল? এখন কি তার বাসাতেই থাকে? সিরাতকে কখন তারা চিহ্ন রে মাটি চাপা দিয়ে দেয়? কি আশ্চর্য, কি আশ্চর্য! আমার হজম হচ্ছে না। কিভাবে কি হল? তাইমা খানম ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করল। নাক মুছে সেই দিনের ঘটনা সব বলল। কাহিনী শুনে আরও বিস্মিত না হয়ে পারল না সায়রা। মুখ হা করে তাকিয়ে রইল। তাইমা নরম স্বরে বলল, বাসার বাইরে কয়েকটি ছেলেকে দেখেছ না? তারা ওর পাঠানো লোক। আমার কখন কি লাগে সব ম্যানেজ করে দেয়। সকালে, দুপুরে কি খাবো সব। প্রথম 2 দিন সারাক্ষণ কাঁদতাম। ছেলেগুলো বুঝাতো, আশ্বাস দিত। আমারও কেন জানি মনে হয় ছেলেটা ভালো। নয়তো এতগুলা মানুষ আমার পেছনে কেন রাখবে? রুমে সিসি ক্যামেরা লাগিয়ে বলল, সিরাত দেখবে আপনি কি করছেন। যদি কাঁদেন, আপনার মেয়েও কাঁদবে। জানি না আমার মেয়েটা কেমন আছে। উদ্ধৃতি চিহ্ন। সায়রা ঢোক গিলে মুখ কালো করে বসে রইল। বিখ্যাত মা তারা চিহ্ন ফিয়া অবশেষে তার বান্ধবীর দিকে নজর দিল। সিরাতের জন্য বুক মুচর দিয়ে উঠল। না জানি কি করছে ওই লোকটার বাসায় থেকে। যার মেয়েদের প্রতি সম্মান নেই, সে কি সিরাতকেও টর্চার করছে? বুক চিরে দীর্ঘশ্বাস বের হল। তখনই তাইমা খানম বলল, বাসা ভাড়া নিতে এসেছিল কাল। সিরাত 3 দিনের সময় নেয়। কিন্তু হঠাৎ এমন ঘটনায় সব লান্ড ভণ্ড হয়ে গেল। বাড়িওয়ালার বউ রুমে এসেই উচ্চস্বরে গালি-গালাজ করা শুরু করল আমাকে। আমি কেঁদেই যাচ্ছি। হাতে ধরে কত বললাম, কাজ হলো না। হঠাৎই বাসার নিচ থেকে 2টা ছেলে আসে। বাড়িওয়ালার বউকে অশ্রাব্য ভাষায় গালি দিল। বলল, আন্টিকে আর একটা গালি দিলে আপনার তৈরি বাসা দখল করে নিব। বাড়িওয়ালাও কম না, আমাকে সহ তাদেরকেও বকাঝোকা করে। হঠাৎ ছেলেটি প্রমুখকে কল করেই মহিলাটির কানে দেয়। তিরিক্ষি মেজাজে হ্যালো বলেই কয়েক সেকেন্ডের মাঝে চুপসে গেল ভাবি। আমি ভাবুক নয়নে তাকিয়ে রইলাম। ওপাশ থেকে কথা শেষেই মহিলা বলল, জি স্যার। আর কখনো ভুল হবে না। সে যতদিন ইচ্ছে থাকুক। একটা তারা চিহ্ন কাও লাগবে না। আমি যাচ্ছি। ফোন ফেলেই দ্রুত চলে গেল। এরপর আর আসেনি। তাইমা খানম একদমে কথাগুলো বলে থামল। সায়রা অবাক হয়। ওই লোকের থেকে এসব আশা করাও পাপ। যে নাকি গরিব মানুষদের কেউ ছাড়ে না। সে তাইমা খানমকে গালি দিয়েছে বলে এত কিছু করল। সে একা বাসায় থাকে বলে লোক লাগিয়ে দিল। কেন করছে এসব? তার মনেও ভালোবাসার দোলা দিয়েছে। তাইমা খানম চোখের পানি মুছে আবারও বলল, ছেলেটিকে বুঝা দেয়। বিয়ের দিন আমাকে মেতারা চিহ্ন রে ফেলার বিনিময়ে সিরাতকে বিয়ে করল। এখন আবার আমাকে নিয়ে কত চিন্তা। উদ্ধৃতি চিহ্ন। সায়রা দীর্ঘশ্বাস ফেলে। সাফওয়ানকে এখন কি জবাব দিবে? মন প্রাণ উজাড় করে ভালোবেসেও পেল না সে। অথচ অন্য কেউ সেকেন্ডের মধ্যেই নিজের নামে লিখে নিল সারাজীবনের জন্য। জীবন বড়ই অদ্ভুত। আমরা শতচেষ্টা করেও পাই না। কিন্তু কিছু মানুষ না চেয়েও পেয়ে যায়। তারা কি কদর করতে জানে? প্রমুখ কি সিরাতকে সাফওয়ানের মতো ভালোবাসবে? হয়তো বাসবে, নাকি ইউজ করে ছুঁড়ে ফেলে দিবে? এসব মনে করতেই সায়রার বুক কাঁপল। না, ভুলেও এত খারাপ সিরাতের সাথে না হোক। সে তাইমার সাথে অনেকক্ষণ কথা বলে বাসা থেকে বের হল। ছেলেগুলো তার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। সে মুচকি হাসল। হয়তো সায়রার খবর এতক্ষণে প্রমুখের কানে পৌঁছে গেছে। এ কোনো অবিশ্বাস্য ঘটনা নয়। লোকটি সব পারে। শুধু পারে না,
তার পা তারা চিহ্ন সাতারা চিহ্ন হৃদয়কে কোমল বানাতে। সিরাত একা বাসায় কি করছে? সে কি প্রমুখকে মেনে নিয়েছে? প্রমুখও কি পারবে চিরদিন এক মেয়ের মাঝেই ভালোবাসা খুঁজে নিতে? নাকি নিত্যদিনকার মতো সিরাতেরও শরীর ছুঁয়ে হাত ঝেড়ে ফেলবে? সায়রা মনে মনে দোয়া করল তাদের জন্য। ভুলেও সিরাতকে যেন প্রয়োজন শেষে ধাক্কা দিয়ে বের করে না দেয়। আন্ডারস্কোর প্রমুখও সেই দিনের ঘটনার পর বাসায় ফিরেনি। এতে অবশ্য সিরাতের জন্য ভালো হয়েছে। প্রমুখও ভোরেই বেরিয়ে যায় বাসা থেকে। সে যাওয়ার পর সিরাত দরজা লক করে দুপুর পর্যন্ত ঘুমিয়ে নিয়েছিল। সারাদিন নিজের মতোই রুমে কাটিয়েছে। আজ রাতেও জুলেখার ডাকে হালকা খেয়ে নেয়। মুখে রুচি নেই, কয়েকদিনেই আগের থেকে বেশ রোগা হয়ে গেছে সিরাত। রুমে এসে দুর্বল দেহ নিয়ে লুটিয়ে পড়ল বিছানায়। লোকটিকে বোঝা মুশকিল। ওই দিন যখন ভয় প্রমুখের দিকে তাকিয়েছিল, মনে মনে ভেবেই নেয় আজ কোনো মতেই ছাড়বে না প্রমুখ। অথচ তাকে চমকে দিয়ে দ্রুত উঠে বারান্দায় চলে গেল। সে আধা ঘণ্টা বিস্ময় নিয়েই বসেছিল। এই লোক কাছে টেনেও ছেড়ে দিল, এ যেন আশ্চর্য ঘটনা। তাছাড়াও আজ জুলেখার কাছে শুনল প্রমুখ মেয়েদের সাথে রাত কাটায় না বেশ কয়েকদিন। সিরাত এতে কোনো ভ্রুক্ষেপ করল না। আজকাল মুখ হলে কথা বলতেও অসহ্য লাগে তার। সে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল, তখনই দরজায় ক্যাচ শব্দ হয়। মুহূর্তেই চট করে চোখ খুলে দেখল প্রমুখ হেলেদুলে কক্ষে প্রবেশ করে। হাতের কাগজপত্র রেখে তাকালো সিরাতের দিকে। পরক্ষণেই দৃষ্টি সরিয়ে ফুস করে নিঃশ্বাস ফেলে বাথরুমে কাপড় নিয়ে গেল গোসলে। সিরাত তখনও বিছানায় বসে এক ধ্যানে চেয়ে আছে। প্রমুখ বেরিয়ে বারান্দায় যায়। বাইরে ফুরফুরে বাতাস বইছে। কেবল গোসল করাই, ঠান্ডা হাওয়ায় সারা শরীর শিরশির করে উঠল। তালু ঘষে কক্ষে এসে বসল সোফায়। সামনে তীক্ষ্ণ চোখে চেয়ে সিরাতকে বলল, খেয়েছ? উদ্ধৃতি চিহ্ন। সিরাতের নড়চড় নেই। তার চুপ করে বসে থাকতেই আজকাল ভালো লাগে। প্রমুখ মাথার চুল হাত দ্বারা ঝেড়ে আবারও বলল, এই মেয়ে, কথার জবাব দিতে পারো না? সিরাত দাঁতে দাঁত চেপে কটমট করে তাকায়। শক্ত গলায় বলল, না। উদ্ধৃতি চিহ্ন। সারাদিন বাসায় শুয়ে বসে থাকলে হবে? ভার্সিটি যাও, পড়াশোনা করো। আগে যেভাবে থাকতে, এখনও সেভাবেই থাকবে। সিরাত কপাল কুঁচকে তাকায়। প্রমুখ এবার এগিয়ে গেল বিছানায়। তখনই সিরাত গুটিয়ে যায় একদম বিছানার কর্নারে। বলল, একদম বিছানায় আসবেন না। উদ্ধৃতি চিহ্ন। সিরাতের কথা শুনেও না শোনার ভান করল। তার রুম, তার বিছানা, সে যা খুশি তাই করবে। যেখানে খুশি সেখানে শুইবে। প্রমুখ চোখ বন্ধ করে একপাশে শুয়ে পড়ল। বলল, কিছু করব না, ঘুমাও। উদ্ধৃতি চিহ্ন। ঘুমাবো না। উদ্ধৃতি চিহ্ন। সিরাতের জবাবে প্রমুখ চট করে চোখ খুলল। বলল, তাহলে কি করবে? আদর খাবে? সিরাত কেঁপে উঠে ধাতারা চিহ্নর আলো গলায় বলল, মেয়ে তারা চিহ্ন রে ফেলব। প্রমুখ এবার উচ্চস্বরে হেসে উঠে। চুনোপুটির মতো মেয়ে তাকে মা তারা চিহ্নর আর ভয় দেখায়। যে তারা চিহ্ন তো নিয়ে খেলতে ভালোবাসে, তাকেই তারা চিহ্ন তের ভয় দেখায়। ইন্টারেস্টিং। সে রুম কাঁপিয়ে অবর্ত হাসছে। সিরাত ভরগে যায়। আমতা আমতা করে আবারও বলল, চলে যান রুম থেকে, কাছে আসবেন না। প্রমুখ অধর বাঁকিয়ে হাসল। মাথায় চাপল দুষ্টু বুদ্ধি। সিরাত দেয়াল ঘেঁষে বসেছিল। এই সুযোগে সে হামাগুড়ি দিয়ে উঠে এক সেকেন্ডের মাঝেই সিরাতের দিকে ঝুঁকে বসল। দুই হাত দুপাশে দিয়ে আটকে দিল সিরাতকে। একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে রাখায় আর পালানোর পথ পেল না সে। হঠাৎ আক্রমণে ভড়কে যায় সিরাত। ভয়ে সিটিয়ে থতমত খেয়ে বলল, এখানে এসেছেন কেন? প্রমুখ এতটাই নিকটে এসেছে, মনে হচ্ছে এই বুঝি দুজনের নাক সংঘর্ষ হল। ঠোঁটে ঠোঁট মিলিত হল। এবার প্রমুখ তাই করল। চট করে সিরাতের নাকে নাক ঘষে ক্ষীণ কণ্ঠে বলল, ঘুমাও মেয়ে, নয়তো সারারাত জাগিয়ে রাখার দায়িত্ব আমি নিব। উদ্ধৃতি চিহ্ন। সিরাত চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ফেলছে। এতক্ষণের তেজমিয়ে গেল দূরে। হৃৎস্পন্দন তীব্র থেকে তীব্রভাবে বাড়ছে। ভয়ে মুখ দিয়ে অস্পষ্ট বাক্য প্রলেপ করল। প্রমুখ আবারও বলল, তবে কি বুঝে নিব? আদর খাওয়ার বাহানায় বসে আছো? উদ্ধৃতি চিহ্ন। সিরাত এবার চোখ খুলে চোয়াল শক্ত করে। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে বুকের পাটা বরাবর ধাক্কা দিল। এই মৃদু ধাক্কায় প্রমুখের মতো শক্তপোক্ত ছেলের কিছুই হল না। এক বিন্দুও নড়চড় নেই। প্রমুখ হঠাৎ উচ্চস্বরে হেসে নিজেই উঠে সরে আসলো তার স্থানে। চোখের উপর হাত রেখে বলল,
নিশ্চিন্তে ঘুমাও, নয়তো সত্যি সত্যি সারা রাত জাগিয়ে রাখব। উদ্ধৃতি চিহ্ন। এসব কথায় ভেতরে ভেতরে জ্বলে উঠল সিরাত। বিছানার একদম কোনায় ঘেঁষে শুয়ে পড়ল। আন্ডারস্কোর। সাফওয়ান রোজকারের মতো সায়রার জন্য ভার্সিটির বাইরে অপেক্ষা করছে। সায়রা এসে মলিন মুখে দীর্ঘশ্বাস ফেলল। সাফওয়ান জিজ্ঞেস করে কয়েকবার সিরাতের কথা। কিত পরিমাণ চুপ থেকে সায়রা ওর চোখে চোখ রেখে ফট করে বলল, প্রমুখ চৌধুরীর সাথে সিরাতের বিয়ে হয়ে গেছে ভাইয়া। তাও আবার কবে জানেন? গত সপ্তাহে। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ চৌধুরীর সাথে সিরাতের বিয়ে হয়ে গেছে ভাইয়া। তাও আবার কবে জানেন? গত সপ্তাহে। কথাটি সাফওয়ানের কানে যেতেই হতবিহ্বল হয়ে ঠাই দাঁড়িয়ে রইল। এতক্ষণ সে সায়রার মুখ থেকে সিরাতের ব্যাপারে কিছু জানার জন্য চাতক পাখির ন্যায় তাকিয়েছিল। কিন্তু হঠাৎ এই কথাগুলো শুনে মুহূর্তেই বিস্ফোরণ ঘটল তার ভেতর। কয়েক মিনিটের জন্য তার পৃথিবী যেন থমকে গেছে এমন লাগছে তার। চোখ দুটি আপনা আপনি বড় হয়ে গেল সাফওয়ানের। উত্তেজিত হয়ে চিৎকার করে বলল, কি আবল তালো বকছ? মাথা খারাপ হয়ে গেছে? উচ্চস্বরে বলায় সায়রা কিছুটা কেঁপে ওঠে। হালকা ঢোক গিলে মাথা নিচু করে উত্তর দেয়, সব সত্যি বলছি ভাইয়া। হঠাৎ করেই সিরাতের বিয়ে হয়। কাল আমি গিয়েছিলাম ওদের বাসায়, সেখানে সিরাত ছিল না। এরপর সব ঘটনা আন্টি আমাকে বলেছে। উদ্ধৃতি চিহ্ন। একদমে কথাগুলো বলেই বর্ষর শ্বাস নেয় সে। মেজাজ গরম করে সাফওয়ান হাতের সানগ্লাস মুহূর্তেই দূরে ছুঁড়ে মাতারা চিহ্ন রল। রাগে তার সারা দেহ জ্বালা জ্বালা করছে। কোনোমতেই বোধগম্য হচ্ছে না তার সিরাতকে অন্য কেউ জোর করে ছিনিয়ে নিয়েছে। সারা জীবন যা চেয়েছে তাই পেয়েছে, তবে আজ কিভাবে প্রমুখ তার প্রিয় মানুষের দিকে হাত দিল? আজ এত বছর পর সে হেরে যাবে? মনে মনে ভীষণভাবে ক্ষুণ্ণ হল প্রমুখের প্রতি। আগের যত রাগ ছিল তা এখন যেন তরতর করে বাড়ল। রাগে এখন তার মাথা একটুও কাজ করছে না। মাথায় চলছে একটা কথাই, সিরাত কেন প্রমুখকে বিয়ে করল? উদ্ধৃতি চিহ্ন। সে বিশ্বাস করতেই পারছে না সায়রার কথাগুলো সত্যি। দুহাতে মাথা চেপে করে দাঁড়িয়ে থেকে হঠাৎ বাহাত বুকের বাপাশে চেপে ধরে চোখ বন্ধ করে অনুভব করল সেখানে ভীষণভাবে জ্বলছে। সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাফওয়ানের সকল কাজকর্মই অবলোকন করছে সায়রা। কেমন পাগলাটে আচরণ করছে লোকটা। এই মুহূর্তে কোনো কথা বলারও সাহস পাচ্ছে না সায়রা। কিছুক্ষণ পর সাফওয়ান বড় বড় নিঃশ্বাস ফেলে রতারা চিহ্ন তোচক্ষু হয়ে সামনে তাকিয়ে বলল, সিরাত নিজ ইচ্ছায় বিয়ে করেছে? সায়রা যেন এই কথার অপেক্ষাতেই ছিল, স্মিত হেসে বলল, না ভাইয়া, প্রমুখ ছেলেটা কেমন সেটা তো জানেনি। পুরো ঢাকা শহর জানে কেমন ধাঁচের লোক তিনি। সিরাতকে জোর করে বিয়ে করেছে। উদ্ধৃতি চিহ্ন। সব কথাই এবার সাফওয়ান মন দিয়ে শুনল। সায়রা মলিন মুখটা অসহায় করে আবারও বলল, না জানি একা বাসায় সিরাতের উপর দিয়ে কি যাচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। সাফওয়ান দাঁতে দাঁত চেপে সায়রাকে সব ঘটনা বলতে বললে হরহর করে সব বলে দেয় সায়রা। এক পর্যায়ে সব শুনে সাফওয়ান কটমট করে গম্ভীর কণ্ঠে বলল, বাসায় যাও সায়রা, অনেক সময় নিয়েছি আর নয়। এতদিন বাবার কথায় চুপ ছিলাম, আজ থেকে যা করার করব। আমার মানুষের দিকে হাত বাড়িয়েছে ওই প্রমুখ। ওর হাত দুটি যতক্ষণ টুকরো টুকরো করে নাকাতারা চিহ্ন টছি ততক্ষণ আমার শান্তি নেই। প্রমুখ, তোর শেষ দেখে ছাড়ব। উদ্ধৃতি চিহ্ন। সায়রা চুপচাপ চলে গেলেই সাফওয়ান গাড়িতে উঠে তেজি বলায় বলল, আর চিন্তা নেই সিরাত, তোমার ভালোবাসার মানুষ আসবে, ওই অসুরকে দমন করে তোমায় রক্ষা করে নিয়ে যেতে। আমি আসছি সিরাত, আসছি। ড্যাশ। প্রমুখ সকালে ব্রেকফাস্ট করে রুমে আসলো রেডি হতে। আজ তার অনেক কাজ। ফুটপাতে জায়গা দখল করতে যাবে তার দল নিয়ে, হাতে সময়ও লাগবে। আজ রাতে বাসায় আসতে পারবে কিনা তাও জানা নেই। গায়ে কালো শার্ট পরে আয়নায় চুল ঠিকঠাক করার সময়ই সিরাত আসলো রুমে। চোখের সামনে প্রমুখকে দেখে কটমট করে তাকায়। রাতে বেশ দূরত্ব নিয়েই ঘুমিয়েছিল দুজন, এতটাই চাপাচাপি করে শুয়েছে দেখে মনে হবে মাঝখানে একজন মোটাসোটা মানুষ ঘুমিয়ে আছে। সিরাত তীক্ষ্ণ চোখে তাকিয়ে প্রমুখের কানকারখানা দেখতে লাগল। এই লোকটা সাদা আর কালো শার্ট ছাড়া আর কিছু পরে না? নাকি লোকটা কিপটে, জামা কাপড় কিনে না? এ পর্যন্ত যতবারই সে দেখেছে প্রতিবারই কালো শার্টে দেখা গেছে প্রমুখকে। যদিও দেখতে মন্দ লাগে না, বরং গায়ের ফর্সা রং আরও ফুটে ওঠে। ছেলেরাও এত সুন্দর হয়? নিজের দিকে তাকিয়ে আপাদমস্তক দেখল, দুই হাত সামনে নিয়ে উল্টে পাল্টে দেখে সামনে দাঁড়িয়ে থাকা প্রমুখের দিকে তাকায়। অতঃপর সে বুঝল
তার থেকে প্রমুখ ঢের বেশি সুন্দর। মুহূর্তেই মনটা তার কেঁদে উঠে। আহারে, দিন দিন যে চেহারা হচ্ছে, এতে তার থেকে প্রমুখই বেশি স্মার্ট। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকার মাঝেই তার কানে বাজে এক গম্ভীর কণ্ঠ। চোখ নিচে নামাও। এভাবে বেহায়ার মতো তাকিয়ে কি বুঝাতে চাও? আমি হ্যান্ডসাম, আই নো, আমি সুদর্শন এক যুবক। তোমার প্রাউড ফিল করা উচিত বেবি। না চেয়েও একদম সুদর্শন, টাটকা জামাই পেয়েছ। উদ্ধৃতি চিহ্ন। সিরাত ভেবাচেকা খেয়ে চোখ বড় বড় করে তাকায়। তারা চিহ্ন ধরা খেয়ে যেমন হতবাক হয়ে যায় তেমন সেও হতবাক। সে তো পেছনে ছিল, এই লোক বুঝল কিভাবে তার দিকে তাকিয়ে আছে? আর সুদর্শন, টাটকা এগুলোর মানে কি? তৎক্ষণাৎ ফুঁসে ওঠে ডান হাতের তর্জনী উঁচু করে বলল, দেখুন, বাজে কথা বলবেন। কথা শেষ না হতেই এক ঝড়ের বেগে প্রমুখ সিরাতের মুখের কাছে এসে নরম গলায় বলল, 100 বার বলবো, আর দরকার পড়লে প্র্যাকটিক্যালি করেও দেখাবে। কারণ তুমি আমার 10টা না, 5টা না, একটা মাত্র বউ। খুব আদরের বউ। কথা শেষ করেই প্রমুখ চোখ টিপ মাতারা চিহ্ন রল। তার এইসব বাক্যে সিরাত থরথর করে কেঁপে ওঠে। যতবারই বউ শব্দটি কানে যায়, ততবারই ঝাঝা করে উঠে সিরাতের কান। প্রমুখ এক নয়নে কালো দাগ পড়ে যাওয়া সিরাতের চোখে চোখ রেখে বলল, ভয় পাচ্ছ কেন? সামনের মানুষটি শুধু তোমার। যত ইচ্ছে আদর করে নাও। লজ্জা পেলে 2 থেকে 3 হব কিভাবে? উদ্ধৃতি চিহ্ন। কথা বলেই মুখটা এবার কাদো কাদো হয়ে আবারও প্রমুখ বলল, না সিরাত, এটা খুব খারাপ। আমার ফিউচার বাবুদের সাথে এরকম অন্যায় করতে পারো না। তারা আমার কোলে উঠার জন্য লাইন ধরে কাঁদছে। কে আগে আসবে আর আমার আদর খাবে? কিন্তু দেখো, কি নির্দয় মা। আমার বাচ্চাগুলো শেষে কিনা এক তারা চিহ্ন এল্লাদ মা পেল, যে নিজের সন্তানবনের কথা এক বিন্দুও ভাবে না। ছি সিরাত, ছি। এসব ভাবতে ভাবতেই ভেতরের ফুসফুস কাঁপছে আমার। প্রমুখ হা হুতাশ করে শার্টের উপর থেকেই বুকের মাঝে ডানহাত চেপে ধরে। ঘন ঘন শ্বাস ফেলে একা একাই আবারও বলতে লাগল, হায়, এ কেমন তারা চিহ্ন সানমিয়ে বিয়ে করলাম আমার ছেলেপুলেরা। কতদিনের স্বপ্ন, বাপ ছেলেরা মিলে ক্রিকেট টিম বানানো, মেয়েগুলোর সাথে ফুটবল খেলব। সবাই হা করে তাকিয়ে থাকবে আর বলবে, ওই দেখো, প্রমুখ চৌধুরীর যেমন টাকার অভাব নেই, তেমন বাচ্চারও অভাব নেই। আল্লাহ যেন সব বাচ্চা তার ঘরে ঢেলে দিয়েছে। গুনে গুনে 24টা। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখের চোখ চিকচিক করল 24টা বাচ্চাদের কথা ভেবেই। আহা, বাসা জুড়ে হাই হ্যালো করবে সবাই। আর হবেই না কেন? তার পাওয়ার, এনার্জির কি অভাব আছে? দরকার পড়লে বছর বছর বাচ্চা নিবে সে। 1 বছরও মিস করা যাবে না। সিরাতের ছোট পেট সারাক্ষণ ফুলিয়ে রাখার দায়িত্ব তার। ফুলে যাওয়া পেটে হাত রেখে তার সামনে দিয়ে হাঁটবে। ইস, কি সুন্দর অনুভূতি। মনে মনে এসব ভেবেই খুশিতে গদগদ হল সে। সিরাত তখনও চোখ বন্ধ করে 2 হাতে কান চেপে ধরে আছে। সে চাইছে না আর একটি শব্দও তার কানে আসুক। ছি, কি মুখের ভাষা। লোকটির মুখে লাগাম নেই এক বিন্দুও। এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে প্রমুখ কপাল কুঁচকে তাকায়। সিরাতের নাকের ডগায় টুকা দিয়ে ঠোঁট ফুলিয়ে বলল, বেবি, কান থেকে হাত সরাও। এসব শুনতে হবে তোমায়। আমার সব প্ল্যান তোমার জানা উচিত। উদ্ধৃতি চিহ্ন। সিরাত তৎক্ষণাৎ চোখ খুলে আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলল। খুব নিকটে থাকায় সাহস হচ্ছে না প্রমুখকে কিছু বলার। কিন্তু এখানে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তাই এবার হাত দুটো বাড়িয়ে দিল জোরে ধাক্কা। হঠাৎ আক্রমণে 2 পা পিছিয়ে অধর বাঁকিয়ে হাসল প্রমুখ। সিরাত ফোঁস করে নিঃশ্বাস ফেলে তীক্ষ্ণ মেজাজে বলল, অসভ্য, আর একবার কাছে এসে দেখুন, চুল টেনে ছিঁড়ে ফেলব। বেহায়া লোক। উদ্ধৃতি চিহ্ন। কাছে গেলে আমার ভেতর বয়ে চলা এই উত্তাপ সহ্য করতে পারবে? আবার খারাপ কথা? নির্লজ্জ। বেশি কথা বললে এই সারা রুমে আমি তাণ্ডব চালাব। সব ভেঙে ফেলব। খারাপ লোক। প্রমুখ ভারী অবাক হওয়ার ভান করে সিরাতকে কিছু দুষ্টু কথা শোনাতেই তার ফোন বেজে ওঠে। সিরাতের থেকে চোখ নামিয়ে পকেট থেকে ফোন বের করল। স্ক্রিনে ভাসল আহা তারা চিহ্ন মুখ কবিরের নম্বর। মুহূর্তেই মেজাজ খেকিয়ে গেল প্রমুখের। ফোন রিসিভ করে ওপাশে কবিরকে কিছু বলতে না দিয়েই দিল জোরে এক ধমক। কাল তারা চিহ্ন সাপ। সব সময় রং সময়ে ডিস্টার্ব করিস। বউয়ের সাথে ভালোবাসার ঝগড়ার সময়ই তোর কল দিতে হলো? অন্যের ভালো সহ্য হয় না? যেই দেখলি তোর ভাবি রেগে আমাকে জোর করে ঠোঁটে চুমু খেতে আসছে,
অমনি তুই অহেতুক কল করে সব মুড নষ্ট করে দিলি। এই মুহূর্তে ফোন রাখো সাতারা চিহ্নলা। কবির চোখ অবর্ত ঝাপটে হা করে একবার ফোনের দিকে তাকায়। আরেকবার সামনে, সে কি করল? সামান্য কলই তো করেছে, তাও আবার তাদের ফুটপাতে যেতে দেরি হয়ে যাচ্ছে তাই। ফোঁস করে নিঃশ্বাস ফেলে কটমট করে বলল, বেশ হয়েছে কল করেছি, আরও করব। দোষ করেও যখন দোষী হলাম, তবে এভাবে স্যারকে জ্বালিয়ে মজা পেতে অবর্ত কল করেই যাব। তৎক্ষণাৎ পৈশাচিক হাসি হেসে আবারও কল করল প্রমুখের নম্বরে। প্রমুখকে তারা চিহ্নটে দিচ্ছে বারবার। আজ কবিরও জেদ করেছে, যতই কলকা তারা চিহ্নটুক ফোন করেই যাবে। এক পর্যায়ে প্রমুখ রেগে ফোন সুইচ অফ করে রাখল। সিরাত এতক্ষণ কপাল কুঁচকে তাকিয়েছিল। প্রমুখ একের পর এক গালি দিচ্ছে কবিরকে, সাহস বেড়ে যাচ্ছে দিন দিন। সিরাত মুখ মুছড়ে চলে যায় বারান্দায়। মাথা কেমন ঝিমঝিম করছে। প্রমুখ সব কাগজ গুছিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, রাতে এসে সব হিসেব নিব, না খেয়ে থাকবে না, যখন তখন আসতে পারবো না আমি। পাগলামি করলে ভালো হবে না। আমার লোক কিন্তু তোমার মায়ের সাথেই আছে। সো নিজের যত্ন নাও, যা ইচ্ছে তাই করো, তবুও অশান্তি করো না। আর শুনো, আমি আসব শীঘ্রই। উদ্ধৃতি চিহ্ন। এই বলেই প্রমুখ দ্রুত পায়ে বেরিয়ে যায় বাসা থেকে। সারাদিন অন্ধকার রুমে শুয়ে থেকে সিরাত দিন দিন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। নিজের জীবনকে নরতারা চিহ্নকের মতোই মনে হচ্ছে। প্রমুখ সত্যি আর আসেনি। সেও বেলকনির মেঝেতে বসে আছে চুপচাপ। ক্ষণে ক্ষণে একা একাই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আজ তার জীবন অন্যরকম হতেও পারত। এই বদ্ধ ঘরে আর ভালো লাগে না তার। তাইমা খানমের চেহারা ভাসছে চোখের সামনে। হঠাৎ মনে পড়ল, তার মা তাকে কিছু বলতে চেয়েছিল। অমনেই মস্তিষ্ক সচল হয় তার। তাইমা খানমকে সত্যি কেউ মেয়ে তারা চিহ্ন রে ফেলবে না তো? তখন কি হবে? তখনই এসব ভেবে সিরাত চিৎকার করে ওঠে। একাই বিড়বিড় করতে লাগল, না, আমার মায়ের কিচ্ছু হবে না। ওখানে যে অনেক লোক আছে, মাকে পাহারা দিচ্ছে। কিছুই হবে না, কিচ্ছু না। তবুও আনাচন মন বড্ড কাঁদে। ভয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদল অনেকক্ষণ। প্রায় অনেক সময় পর হঠাৎই বাসার কলিং বেল বেজে ওঠে। সিরাত হাঁটু থেকে মাথা তুলে মনোযোগ দিল সেদিকে। একটু পর ক্রমাগত কলিং বেল বেজে উঠায়। সিরাত চিল্লিয়ে বলল, কেউ দরজা খুলছে না কেন? বাসায় কি জুলেখা নেই? সেই শুনতে পাচ্ছে না। একটু থেমেই আবারও ডাকল জুলেখাকে। জুলেখা, শুনতে পাও না? জুলেখা। উদ্ধৃতি চিহ্ন। কয়েকবার ডেকেও কারো সারা শব্দ না পেয়ে মেজাজ গরম হল সিরাতের। চট করে উঠে ডাইনিং রুমে এসেও কাউকে দেখল না সে। তখনও অবর্ত বেল বেজেই যাচ্ছে। শেষে তিরিক্ষি মেজাজে এগিয়ে গিয়ে দরজা খুলল। সারা মুখে লেপ্টে আছে এখনও চোখের পানি। সে হাতের সাহায্যে মুখ মুছে সামনে তাকিয়ে দেখল, এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে। সিরাত নজর বুলিয়েও চিনতে পারল না। সিরাতকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সামনের লোকটি যা ভাবার ভেবে ফেলল। তাছাড়া ওর মুখে কোনো উজ্জ্বলতা নেই। তাই লোকটি বলল, প্রমুখ এখন বাসায় কাজের লোক রাখে? কথা শেষেই মৃদু হেসে আবারও বলল, মন দিয়ে কাজ করবে। জানত, প্রমুখ একদম অপরিষ্কার সহ্য করতে পারে না। হেসে বললেই আস্তে ধীরে বাসার ভেতর প্রবেশ করল। সিরাতের রাগ যেন আকাশ ছুঁয়ে গেল। এই লোকটি তাকে অপমান করল? কাজের লোক? তাকে দেখতে কাজের লোকের মতো লাগে। অমনি সে নিজের দিকে নজর বুলিয়ে দাঁতে দাঁত চেপে সেই লোকটির পিছন পিছন যায়। লোকটি তখন সোফায় বসা। সিরাত তার সামনে দাঁড়িয়ে গমগমে গলায় বলল, আপনি এ বাসায় এসেছেন কেন? কাকে চাই আপনার? একটু থেমেই হাত উঠিয়ে শাসিয়ে শাসিয়ে আবারও বলল, আর কি বললেন? আমি কাজের লোক? আমাকে দেখে তাই মনে হয়? জানেন আমি এ বাসার কে? লোকটি গালে হাত রেখে চমৎকার করে হেসে উত্তর দেয়, সব প্রশ্নের উত্তর দিব, আগে এক কাপ গরম গরম চা খাওয়াও। তারপর শুনব তুমি এ বাসার কাজের লোক নাকি আপন লোক। সিরাত তৎক্ষণাৎ তেতে উঠে, আপনি আমাকে বারবার অপমান করছেন। কোনো চা আনতে পারবো না। এখানে কেন এসেছেন আগে শুনব তারপর। উদ্ধৃতি চিহ্ন। লোকটি ওর কথায় উচ্চস্বরে হেসে উঠল। খুব কষ্টে হাসি থামিয়ে বলল, প্রমুখ কোথায়? অবশ্যই বাসায়। তাকে শুধু বলো, তার একমাত্র অভাগা মামা এসেছে। তার জন্য অপেক্ষা করছে। এরপরই বুঝবে আমি কে। উদ্ধৃতি চিহ্ন। সিরাত কিঞ্চিত সময় জহুরি চোখে পরখ করে দেখল, এই লোকের মামাও আছে। কই এ বাসায় আসার পর জুলেখা ছাড়া কাউকেই দেখেনি। কিন্তু এখন প্রমুখের মামা জানতে পেরে লজ্জায় মাথা কাতারা চিহ্নটা গেল সিরাতের। ছি,
না জেনে কি বাজে ব্যবহার করে ফেলল। চট করে জিহ্বাকে তারা চিহ্নটে দৌড়ে যায় রান্না করে। নিজের উপর গালি দিয়ে চানিয়ে আসল। মামার সামনে দিয়ে বলল, মাফ করবেন, না বুঝে খারাপ আচরণ করে ফেলেছি। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখের মামা রাকিব চৌধুরী মুচকি হেসে সিরাতকে কাছে ডাকে। সিরাতও আলতো হেসে কিচেনে গিয়ে ফল ফ্রুট নিয়ে এলো। সিরাত জানায়, প্রমুখ বাসায় নেই, তার আসতে দেরি হবে। রাকিব চৌধুরী সম্মতি দিয়ে সিরাতের সাথেই আড্ডায় মেতে উঠলেন। অল্প কথার উত্তর দিলেও সারা সময় চুপচাপ ভদ্রলোকটির কথাই শুনেছে সে। শুধু মিথ্যে বলেছে প্রমুখের বউ নয় সে। ইনিয়ে বিনিয়ে এড়িয়ে গেছে সেই প্রশ্ন। রাকিব চৌধুরীও একসময় প্রমুখের রুমে গিয়ে বিশ্রাম নেওয়ার জন্য চলে যায়। সে সেই অসহায় সিরাত করুণ চোখে তাকিয়ে সোফাতেই শুয়ে থাকল।